সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। লকডাউনের জন্য আমরা সবাই সমস্যাতে ভুগছি, তাই তোমাদের সুবিধার জন্য গীতাঞ্জলি বিদ্যাপীঠ কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আজকে তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু লকডাউনের আগে আমাদের দুটো চ্যাপ্টার আলোচনা হয়েছে, এবার 3 নম্বর চ্যাপ্টারটা আলোচনা হবে। তো একটু অল্প অল্প করে আলোচনা করা হবে তোমাদের সুবিধার জন্য। তো তোমরা ক্লাসটা উপভোগ করবে এবং ভিডিও যে করা হচ্ছে সেটা পজ করে দেখে দেখে প্রয়োজন মতো তথ্যগুলো নোট করে নেবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আমাদের প্রথমে অবস্থান সম্পর্কে একটু ধারণা রাখা দরকার। অবস্থান কথাটা যদি আমরা ভাঙি তাহলে পাবো অব যোগ স্থান। অব এটা একটা ব্যক্তি সূচক উপসর্গ, আর স্থান এটা অধিকরণ কাল, মানে জায়গা বা ঠাইকে বোঝায়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো একটা জায়গা যদি আমরা অবস্থান সম্পর্কে সঠিক ধারণা না করতে পারি তাহলে মানচিত্রে সেই জায়গাটাকে উপস্থাপন করতে পারবো না। তাই আমাদেরকে সঠিক অবস্থান জানা দরকার। আর ভূগোলে অবস্থান কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা জিনিস অবস্থান এবং সময় সাপেক্ষে আলোচনা করা হয়ে থাকে। তাই আমাদেরকে অবস্থান সম্পর্কে জানতে হবে। তো এখানে প্রথমেই আছে চ্যাপ্টারের শুরুতে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন 5 মার্কের, যে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা, মানে আমরা কেন কোন স্থানের অবস্থান নির্ণয় করব। তাহলে 1 নম্বর আছে মানচিত্রে অবস্থান নির্ণয়। তাহলে মানচিত্র অঙ্কনের জন্য আমরা অবস্থান নির্ণয় করব। তাহলে দেখো, ভূগোলে প্রতিটা জিনিস মানচিত্রে কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। তাহলে আমরা যে জিনিসটা মানচিত্রে উপস্থাপন করব বা ব্যাখ্যা করব সেটা পৃথিবী পৃষ্ঠে ঠিক কোন জায়গাতে অবস্থান করছে সেটা যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু তার সার্থকতা থাকে না, ব্যর্থ হয়ে যায়। ঠিক যেমনটা ধরো যে আমরা জানি যে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশ অবস্থান করেছে, যেটা পৃথিবীর সবথেকে উচ্চতম মহাদেশ এবং বরফাবৃত একটা জায়গা। তাহলে এই আন্টার্কটিকার যদি আমরা সঠিক অবস্থানটা না জানতে পারি এবং না জেনে যদি মানচিত্রে সেটাকে ধরো উত্তর দিকে অঙ্কন করে ফেললাম তাহলে কিন্তু এটা আন্টার্কটিকার অস্তিত্বটা মানে সঠিকভাবে ব্যাখ্যা হলো না, সেটা পর্যবেসিত হলো না, ভুল তথ্যে প্রমাণিত হবে। তাই আমাদের এখানে কি করতে হবে, পৃথিবী পৃষ্ঠের প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে আমাদেরকে অবস্থানটা নির্ণয় করতে হবে, জানতে হবে এবং সেটা মানচিত্রে অঙ্কন করতে হবে। তাই এই যে 1 নম্বর পয়েন্টটা এখানে বলা হয়েছিল যে মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে অবস্থান নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদেরকে অবস্থান নির্ণয় করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান। তাহলে সম্পদ অনুসন্ধান করা, তাহলে দেখো পৃথিবী বিশাল বড় পৃথিবী, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ গচ্ছিত আছে বা সঞ্চিত আছে। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদগুলো যদি সঠিকভাবে খুঁজে না পাই অবস্থানের মাধ্যমে তাহলে কিন্তু সেগুলোকে উৎপাদন করা বা মানে উত্তোলন করে ব্যবহার করা সম্ভব হবে না। ধরো কয়লা, ভারতবর্ষে কয়লা উত্তোলন পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, 4র্থ স্থান অধিকার করে। কিন্তু ভারতের বিভিন্ন জায়গাতে কয়লা সমান পরিমাণে পাওয়া যায় না। এই যেমন দামোদর উপত্যকা অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। তো এই যে দামোদর উপত্যকা অঞ্চলটা সঠিকভাবে আমরা যদি খুঁজে না পাই, যেখানে সেখানে যদি খনন কার্য চালাই, অনুসন্ধান চালাই, তাহলে কিন্তু সেটা ব্যর্থ হয়ে যাবে। তাই প্রাকৃতিক সম্পদ কোথায় কোন জায়গায় আছে সেই জায়গাটাকে আগে চিহ্নিত করতে হবে এবং কি পরিমাণে সম্পদ পাওয়া যাবে, সেখানে কি ধরনের সম্পদ আছে সেগুলো যদি আমরা না জানতে পারি তাহলে যেখানে সেখানে খনন কার্য চালানো কিন্তু ঠিক হবে না। তাই আমরা প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান করার জন্য অবস্থান নির্ণয় করব। তারপরে হচ্ছে সামরিক ক্ষেত্রে অবস্থান নির্ণয়। সামরিক ক্ষেত্রে
বর্তমানে সামরিক ক্ষেত্রে অবস্থান নির্ণয় করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমরা যুদ্ধক্ষেত্রে যখন শত্রুপক্ষের কোনো জায়গায় কোনো বা আঘাত হানার চেষ্টা করি বা মিসাইল হামলা চালানো হয়, তখন প্রথমেই সেই জায়গায় সঠিক অবস্থান খুঁজে বার করতে হয় এবং অক্ষাংশ এবং দ্রাঘিমাগত জায়গায় দিকটা ফিক্সড করে দেওয়া হয়, তারপরে সেই জায়গাতে আঘাত হানতে হয়। না হলে যদি সঠিক অবস্থান না নির্ণয় করে এটা করা হয়, তাহলে দেশের মধ্যে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিংবা অন্যথায় মানে সেটা হয়ে যেতে পারে, আক্রমণ হয়ে যেতে পারে, যার জন্য বিশাল রাজনৈতিক এবং বিশ্বজুড়ে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আমরা সামরিক ক্ষেত্রে কোথাও আঘাত হানতে গেলে বা হামলা চালাতে গেলে বা মিসাইল হামলার ক্ষেত্রে প্রথমে সেই জায়গাটার অবস্থান সঠিকভাবে খুঁজে বার করতে হবে, নির্ণয় করতে হবে, তারপরে আমরা সেটা ব্যবহার করতে পারবো। তাহলে সামরিক ক্ষেত্রেও বর্তমানে অবস্থান নির্ণয় করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর হচ্ছে নৌ বা আকাশপথ পরিবহন ক্ষেত্রে, নৌ বা আকাশপথ পরিবহনের ক্ষেত্রে, তাহলে বর্তমানে অবশ্যই সঠিকভাবে অবস্থান নির্ণয় না করলে গেলে নৌপথে যাত্রা করা কিন্তু দুষ্কর হয়ে পড়বে। আকাশপথেও ঠিক তেমনটা। ধরো কলকাতা থেকে মস্কো গামী বিমান আকাশপথে যাত্রা করছে, তাহলে দেখা গেল যে মস্কো এবং কলকাতার মধ্যে সঠিক অবস্থান যদি না নির্ণীত হয়, তাহলে কিন্তু কলকাতা থেকে সেই বিমান অন্য কোথাও উপস্থিত হতে পারে, চলে যেতে পারে। তাই আমাদেরকে সঠিকভাবে অবস্থান নির্ণয় করতে হবে এবং এই অবস্থান নির্ণয়ের মাধ্যমে নৌ এবং আকাশপথের যাত্রা কিন্তু অনেকটা সুগম হয়েছে। এবার হচ্ছে সীমানা পরিবর্তন। সীমানা পরিবর্তন। সীমানা পরিবর্তন, তাহলে সীমানা বিভিন্ন রকমের হয়ে থাকে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক সীমানা, অর্থাৎ একটা দেশ থেকে আরেকটা দেশের সীমানা, অন্য দেশের সীমানা, এটা রাজনৈতিক সীমানার মধ্যে পড়ে। তো সঠিকভাবে অবস্থান নির্ণয়ের মাধ্যমে কোনো দেশ এবং তার পার্শ্ববর্তী দেশের মধ্যে রাজনৈতিক সীমানা স্থির করা হয়ে থাকে। ঠিক তেমনই দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যেও সীমানা ঠিক সঠিকভাবে করা হয়ে থাকে। তো আমাদেরকে প্রথমে অবস্থান নির্ণয় করতে হবে উভয় জায়গায় এবং তাদের মধ্যে সীমানা নির্ণয় করা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রকল্প ও পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে, 6 নম্বর প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে আমরা কোনো প্রকল্প যখন বাস্তবায়িত করব, তার আগে আমাদেরকে সঠিকভাবে অবস্থান নির্ণয় করতে হবে, অর্থাৎ কোন জায়গায় আমরা প্রকল্পটা তৈরি করব সেটা আমাদেরকে প্রথমে ফিক্স করে নিতে হবে। ধরা যাক কোনো নদীর উপরে যদি জলবিদ্যুৎ প্রকল্প বা বাঁধ নির্মাণ করা হয়, তাহলে আমাদেরকে প্রথমে খুঁজে বার করতে হবে যে নদীর গতিপথে কোন জায়গাটা সবথেকে বেশি সংকীর্ণ আছে এবং শক্ত শিলা দ্বারা গঠিত। সেই সংকীর্ণ জায়গাতে এবং শক্ত শিলা গঠিত স্থানে যদি প্রকল্প রূপায়ণ করা হয়, তাহলে বাঁধের দৈর্ঘ্য কম হবে এবং যে বাঁধ নির্মাণ করা হবে সেটা শক্ত শিলা গঠিত হয়, সেই জায়গাতে কম ক্ষয় হবে, ক্ষয় প্রতিরোধী হবে এবং সেটা মানে বেশি দিন পর্যন্ত টিকসই হবে। তাই আমরা যে কোনো প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সেই জায়গাটা আমাদেরকে সঠিকভাবে খুঁজে বার করতে হবে এবং সেই জায়গাতেই রূপায়ণ করতে হবে প্রকল্পটা, যাতে প্রকল্প সার্থকতা থাকে এবং লাভবান অধিক হওয়া যায়। এছাড়া লাস্ট যে পয়েন্ট আছে পরিবহন আর পরিভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে 7 নম্বর পয়েন্টটা হচ্ছে পরিবহন ও পরিভ্রমণের ক্ষেত্রে। বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করি এবং পরিবহনও করে থাকি। অর্থাৎ পরিবহন বলতে বোঝায় যানবাহন কিংবা অন্য কোনো মাধ্যমের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত। আর পরিভ্রমণ মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন উদ্দেশ্যে যাতায়াত করে এবং সেটাই হচ্ছে পরিভ্রমণ। তো অর্থাৎ আমরা যদি পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন কিংবা পরিভ্রমণ করি, তাহলে আমাদেরকে উৎসস্থল থেকে শুরু করে গন্তব্যস্থল পর্যন্ত সঠিকভাবে অবস্থান জানতে হবে। এটা বর্তমানে জিপিএস সিস্টেমের মাধ্যমে কার্যকরী হয়, যেটা গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা অত্যাধুনিক একটা প্রযুক্তি বিষয়। এবং আমরা ধরো মালদা থেকে উত্তর দিনাজপুর জার্নি করবো, তাহলে মালদা
মালদা হচ্ছে উৎসস্থল, মালদা থেকে উত্তর দিনাজপুরের যে জায়গাটা যাবো তার অক্ষাংশ এবং দ্রাঘিমাগত দিকটা ফিক্সড করে দিলে গেলে গন্তব্যস্থলে আমাদেরকে সেই বিভিন্ন রুট ম্যাপের সাহায্যে সেটা আমাদেরকে দেখাবে আমাদের গন্তব্যস্থলটা। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পরিবহন আর পরিভ্রমণের ক্ষেত্রে অবস্থান নির্ণয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখানে একটা কোশ্চেন সম্পর্কে জানতে পারলাম যে ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি। তাহলে বিভিন্ন গুরুত্ব রয়েছে, আমরা এটা একটা ভালো করে পড়ে রাখতে হবে কারণ এটা একটা 5 নম্বরের কোশ্চেন, অনেক গুরুত্ব। তাহলে গুরুত্বগুলো আমরা পেলাম, মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে অবস্থান নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সম্পদ অনুসন্ধান, যে কোনো সম্পদ অনুসন্ধান করার জন্য অবস্থান নির্ণয় করতে হবে। সামরিক ক্ষেত্রে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অবস্থান নির্ণয় না করে যুদ্ধ করা যাবে না। তারপরে হচ্ছে নৌ ও আকাশপথ পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে অবস্থান নির্ণয়। আর সীমানা পরিবর্তন অর্থাৎ রাজনৈতিক সীমানা এবং দেশের বিভিন্ন সীমানা পরিবর্তনের জন্য অবস্থান নির্ণয় করা প্রয়োজন। এছাড়াও প্রকল্প রূপায়ণ, যে কোনো ধরনের প্রকল্প রূপায়ণের জন্য অবস্থান নির্ণয় করা দরকার। পরিবহন আর পরিভ্রমণের ক্ষেত্রেও অবস্থান নির্ণয় করা দরকার। তাহলে এটা তোমরা দেখে নেবে, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবার আমরা জানবো এখানে অক্ষাংশ সম্পর্কে। তাহলে অক্ষাংশ কি জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে। তো অক্ষাংশ বলতে আমরা কি বোঝাই এটা জেনে নেওয়া দরকার। তো অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি আমরা কোনো সরলরেখা টানি, তাহলে সেই সরলরেখাটা পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক মানটাকে বলছে অক্ষাংশ। অর্থাৎ এই যে এটা একটা পৃথিবী পৃষ্ঠের কোন একটা জায়গা, এই জায়গা থেকে পৃথিবীর এই যে কেন্দ্র পর্যন্ত যদি আমরা কোনো একটা সরলরেখা টানি, তাহলে সেই সরলরেখাটা নিরক্ষীয় তল অর্থাৎ এই যে নিরক্ষরেখা, এটা এই নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে এখানে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই যে কৌণিক মান যেটা সেটাই হচ্ছে অক্ষাংশ। অর্থাৎ পৃথিবীর কোন পৃষ্ঠে কোনো একটা স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো সরলরেখা টানি, তাহলে সেই সরলরেখাটা নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক মানটাকেই বলা হয় অক্ষাংশ। তাহলে অক্ষাংশটা আমাদের জেনে রাখা দরকার, এটা একটা 2 মার্কের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ এই যে অক্ষাংশ পরিমাপ করা হয় দুটো যন্ত্র আছে, একটা হচ্ছে ট্রানজিট থিওডোলাইট, আর একটা হচ্ছে সেক্সট্যান্স যন্ত্র। এই দুটো যন্ত্রের সাহায্যে অক্ষাংশ পরিমাপ করা হয়। এই দুটো যন্ত্রের সাহায্যে অক্ষাংশ পরিমাপ করা হয়, আমাদের এটা জেনে রাখতে হবে। অক্ষাংশ পরিমাপ করার যন্ত্র ট্রানজিট থিওডোলাইট আর সেক্সট্যান্স যন্ত্র, ঠিক আছে? তাহলে আমাদের এটা জেনে রাখা দরকার। এবার হচ্ছে কৌণিক পরিমাপ সম্পর্কে আমাদের জানতে হবে। তো কৌণিক পরিমাপটা কি জিনিস, অর্থাৎ পৃথিবীর যে টোটাল পরিধি যে 360 ডিগ্রি, এটা হচ্ছে পৃথিবীর কৌণিক মান। আর এটা আমাদের জানা পৃথিবীর কৌণিক মান কত, 360 ডিগ্রি। আর অক্ষাংশ নির্ণয়কারী যে আমরা দুটো যন্ত্র পেলাম, যন্ত্র ছাড়াও রাত্রিবেলা আমরা কি দিয়ে অক্ষাংশ নির্ণয় করব। তাহলে রাত্রিবেলা অক্ষাংশ নির্ণয় করা হয় ধ্রুব তারা, উত্তর গোলার্ধে রাত্রিবেলা অক্ষাংশ নির্ণয় করা হয় ধ্রুব তারা থেকে, মেরু নক্ষত্র, ধ্রুব তারা। আর দক্ষিণ গোলার্ধে রাত্রিবেলা অক্ষাংশ নির্ণয় করা হয় যে মেরু নক্ষত্র থেকে, তার নাম হচ্ছে হ্যাডলি অক্ট্যান। তাহলে আমাদের এখানে দুটো জেনে রাখা দরকার, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে অক্ষাংশ নির্ণয় করা যন্ত্রের নাম পেলাম ট্রানজিট থিওডোলাইট আর সেক্সট্যান্স যন্ত্র। আর তোমার উত্তর গোলার্ধে রাত্রিবেলা অক্ষাংশ নির্ণয় করা হয় ধ্রুবতারা থেকে, আর দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় হ্যাডলি অক্ট্যান মেরু নক্ষত্র থেকে। অর্থাৎ এগুলো আমাদের জেনে রাখা দরকার। এবার আমাদেরকে জানতে হবে অক্ষরেখা সম্পর্কে। তাহলে অক্ষাংশ সম্পর্কে আমরা জানলাম, এবার আমাদেরকে জানতে হবে অক্ষরেখা সম্পর্কে আমাদের জানা দরকার।
তাহলে অক্ষরেখা কাকে বলে? তাহলে যে একটু আগে আমরা জানলাম অক্ষাংশ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোন স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো সরলরেখা টানা হয় তাহলে সেই সরলরেখাটা নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক মানকে বলছে পৃথিবীর অক্ষাংশ। তাহলে অক্ষরেখা কাকে বলা হয়? অক্ষরেখা। তাহলে সমান অক্ষাংশযুক্ত বা সমান অক্ষাংশযুক্ত মানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা পূর্ব থেকে পশ্চিমে যুক্ত করা হয়েছে তাকে বলা হয় অক্ষরেখা। অর্থাৎ ধরো এখানে 70 ডিগ্রি অক্ষাংশের একটা 70 ডিগ্রি মানে সম অক্ষাংশযুক্ত স্থানগুলোকে, অর্থাৎ 70 ডিগ্রি অক্ষাংশযুক্ত স্থানগুলোকে একটা কাল্পনিক রেখা দ্বারা এই যে যুক্ত করা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে, তাহলে এই রেখাকে বলছে অক্ষরেখা। অর্থাৎ সম অক্ষাংশযুক্ত স্থানগুলোকে বা সম অক্ষাংশযুক্ত মানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাকে বলা হয় অক্ষরেখা। এটা পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পনা করা হয় বা আঁকা হয়ে থাকে। তাহলে আমাদের এখানে জানা দরকার অক্ষরেখা সম্পর্কে। তাহলে অক্ষরেখার সংজ্ঞা আমরা জানলাম, আর অক্ষরেখার সংখ্যা সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে যে অক্ষরেখা টানা হচ্ছে তার নাম হচ্ছে নিরক্ষরেখা। তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা। তাহলে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে যে অক্ষরেখা টানা হচ্ছে তার নাম হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি পর পরে উত্তর দিকে টানা হয়েছে কিছু রেখা, 89 ডিগ্রি রেখা টানা হয়েছে উপরের দিকে, আর 1 ডিগ্রি পর পর নিচের দিকে টানা হয়েছে 89 ডিগ্রি অক্ষ রেখা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে জানা হলো অক্ষরেখার সংখ্যা সম্পর্কে। তাহলে অক্ষরেখা কতটা হবে? তাহলে 89 প্লাস 89, হ্যাঁ এটা হলো, তাহলে কত হলো 178, আর মাঝখানে একটা নিরক্ষরেখা, মাঝখানে নিরক্ষরেখা এটাও একই কিন্তু একটা অক্ষরেখা, তাহলে মাঝখানে একটা অক্ষরেখা, তাহলে কত 179টি। 179টি হচ্ছে টোটাল অক্ষরেখার সংখ্যা। এটা আমাদেরকে জেনে রাখা দরকার যে অক্ষরেখার সংখ্যা কয়টি ও কি। তাহলে আমরা জানলাম অক্ষরেখার সংজ্ঞা, অক্ষরেখার সংখ্যা কয়টা আছে সেটা জানলাম। এবার আমাদেরকে জানতে হবে অক্ষরেখার বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। বৈশিষ্ট্য আমি একটু হালকা করে বলে দিচ্ছি, বই থেকে তোমরা দেখে নেবে আছে। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে? অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। অর্থাৎ যে এই যে অক্ষরেখাগুলো আছে এগুলো সব কিন্তু পূর্ণবৃত্ত, এক একটা ঘুরে ঘুরে আসছে। তাহলে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, এটা একটা আমরা পেলাম বৈশিষ্ট্য, পূর্ণবৃত্ত। তারপরে আর অক্ষরেখার বৈশিষ্ট্য কি হবে? অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পনা করা হয়েছে। তাহলে অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে টানা হয়েছে এটা একটা বৈশিষ্ট্য। পূর্ব থেকে পশ্চিম দিকে অক্ষরেখাগুলো টানা হয়েছে, এটা একটা বৈশিষ্ট্য পেলাম। আর অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয়। অর্থাৎ যে এই যে অক্ষরেখাগুলো যতটা 1 ডিগ্রি পর পর টানা হয়েছে, একটা থেকে আরেকটার মধ্যে স্পেস কিন্তু সমান আছে, তাই এগুলো সমান্তরাল কিন্তু সমান নয়, অর্থাৎ দৈর্ঘ্য সমান নয়। এটা একটা বৈশিষ্ট্য পেলাম। তাছাড়া আরো বৈশিষ্ট্য আছে। অক্ষরেখার সর্বোচ্চ মান, অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ উত্তর দিকে 90 ডিগ্রি, এই জায়গাতে 90 ডিগ্রি পর্যন্ত আছে আর এই জায়গাতে 90 ডিগ্রি পর্যন্ত আছে। তাহলে অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, আর অক্ষরেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে পেলাম অক্ষরেখার সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি, আর অক্ষরেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। এগুলো আমরা পেলাম। আর অক্ষরেখাগুলোর মধ্যে সবচেয়ে পরিধি বড় হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা আপনাদেরকে মাঝ বরাবর কল্পনা করা হয়েছে, এই জায়গায় স্ফীত বা খোলা বা চওড়া আছে, যার জন্য অক্ষরেখাগুলোর মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বড়। আর এই পরিধি সবচেয়ে বড় হওয়ায় নিরক্ষরেখার আর এক নাম বা অপর নাম হচ্ছে মহাবৃত্ত। তাহলে এখানে একটা আর আমরা 2 মার্কে কোশ্চেন পাচ্ছি, মহাবৃত্ত কাকে বলে? নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে। কেন বলে? অক্ষরেখাগুলোর মধ্যে পরিধি সবচেয়ে বেশি মানে বড় নিরক্ষরেখা, যার জন্য নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়ে থাকে। আর অক্ষরেখার বৈশিষ্ট্য আর কি হবে? তাহলে অক্ষরেখাগুলি পরিধি ক্রমশ মেরুর দিকে গিয়ে হ্রাস পায়। অর্থাৎ এই যে এটা পৃথিবী এদিকে উত্তর মেরু এটা, আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে মাঝখানে যে নিরক্ষরেখা, এটা একটা অক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি, মহাবৃত্ত বলা হচ্ছে। আর এই নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাচ্ছি, উত্তর মেরু বা দক্ষিণ দিকে, তত পরিধি কিন্তু কমে যাচ্ছে, মানে পরিধি ছোট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো আমরা অক্ষরেখার বৈশিষ্ট্য পেলাম। তাহলে এটা একটা 3 মার্কের কোশ্চেন যে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে কম করে 4টা বৈশিষ্ট্য তোমরা পড়বে। ঠিক আছে, এবার আমাদেরকে জেনে রাখা দরকার গুরুত্বপূর্ণ অক্ষরেখা সম্পর্কে।
কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে জেনে রাখা দরকার। তাহলে অক্ষরেখা আমি এখানে একটা গ্লোব অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে যে অক্ষরেখা টানা হচ্ছে তার নাম হচ্ছে নিরক্ষরেখা। এটা নিরক্ষরেখা। তাহলে উত্তর দিকে আছে 23.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর দক্ষিণ দিকে আছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। আর উত্তর দিকে 66.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে সুমেরু বৃত্ত রেখা, সুমেরু বৃত্ত রেখা। আর দক্ষিণ দিকে আছে 66.5 ডিগ্রি দক্ষিণ, তাহলে এটা হচ্ছে কুমেরু বৃত্ত রেখা, কুমেরু বৃত্ত রেখা। তাহলে আমরা এখানে জানতে পারলাম সুমেরু বৃত্ত রেখা, কুমেরু বৃত্ত রেখা দুটো, কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা চারটা, আর নিরক্ষরেখা একটা, পাঁচটা। তাহলে এই পাঁচটা হচ্ছে গুরুত্বপূর্ণ অক্ষরেখা, যে অক্ষরেখাগুলো বিভিন্ন ভাবে আমাদেরকে ভৌগোলিক উপাদান জানতে সহযোগিতা করে থাকে। তাহলে এই পাঁচটা গুরুত্বপূর্ণ অক্ষরেখা সম্পর্কে আমাদেরকে জেনে রাখা দরকার, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। আর এখানে একটা শর্ট কোশ্চেন আছে যে অক্ষাংশ কিসে পরিমাপ করা হয় সেটা আমাদেরকে জানা দরকার। তাহলে ডিগ্রি, ডিগ্রি এককে অক্ষাংশ প্রকাশ করা হয়। প্রথমে ডিগ্রি, তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড। অর্থাৎ ধরো কলকাতা, আমি একটা উদাহরণ দিচ্ছি, কলকাতার অক্ষাংশ হচ্ছে 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব। তাহলে আমাদেরকে এটা জেনে রাখা দরকার। তাহলে অক্ষাংশ পরিমাপ করা হয় ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড এককে, এটা আমাদের জানা দরকার। এবার আমাদের এখানে যে আমরা গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো সম্পর্কে জানলাম, পাঁচটা: নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা ও কুমেরু বৃত্ত রেখা। এগুলো সম্পর্কে আমরা যে পেলাম, এগুলো সম্পর্কে একটু করে আমাদের ধারণা থাকা দরকার। তো প্রথমে আছে নিরক্ষরেখা। নিরক্ষরেখাটা কি? তাহলে নিরক্ষরেখার ব্যবহার সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। নিরক্ষরেখা ব্যবহার, বেশি না দুটো তিনটা করে ব্যবহারগুলো দেখে নেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পনা করা হয়েছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এটার এক নম্বর ব্যবহার কি হবে? নিরক্ষরেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে, একটা উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ। তাহলে গোলার্ধ আমরা উত্তর এবং দক্ষিণ গোলার্ধ সেটা আমরা জানতে পারছি নিরক্ষরেখা থেকে। ঠিক আছে, এবার দুই নম্বর ব্যবহার কি হবে? নিরক্ষরেখাকে বেস করে বা নিরক্ষরেখাকে ভিত্তি করে উত্তর এবং দক্ষিণে যে অক্ষরেখাগুলো আছে সেগুলো কল্পনা করা হয়েছে বা টানা হয়েছে, এটা আমরা পেলাম। তাহলে দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে আমরা জানলাম নিরক্ষরেখা। এবার হচ্ছে কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা। তাহলে এই যে কর্কট ক্রান্তি রেখা আর এই মকর ক্রান্তি রেখা দুটো কিন্তু মান একই, 23.5 ডিগ্রি উত্তর, এটা কর্কট ক্রান্তি, এটা 23.5 ডিগ্রি দক্ষিণ। কিন্তু উত্তর দিকে আছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ কর্কট ক্রান্তি, আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এটা মকর ক্রান্তি রেখা। তাহলে কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখা এই দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়নের শেষ সীমা। অর্থাৎ সূর্যের দক্ষিণায়ন আর সূর্যের উত্তরায়ণ শেষ সীমা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আমরা জানি যে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের যে উত্তরমুখী এবং দক্ষিণমুখী গমন দেখা যায়, সেটার শেষ সীমা হচ্ছে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা। এটা একটা আমরা জানতে পারলাম। আর কি আছে? কর্কট ক্রান্তি রেখা থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়ে থাকে, আর দক্ষিণ পশ্চিম বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হয়ে থাকে, এটা একটা। আর মকর ক্রান্তি রেখার ক্ষেত্রে দক্ষিণ পূর্ব পশ্চিম আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আর উত্তর পশ্চিম বায়ু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখাকে ভিত্তি করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এবং তোমার মকর ক্রান্তি রেখাকে ভিত্তি করে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম বায়ু এবং উত্তর পশ্চিম বায়ু। এটা আমাদেরকে জেনে রাখা দরকার। আর কি হচ্ছে এই ব্যবহারগুলো হচ্ছে কর্কট ক্রান্তি রেখা যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেখানকার জলবায়ু মানে ক্রান্তীয় প্রকৃতি হয়েছে, এগুলো আমাদেরকে জেনে রাখা দরকার। তো এগুলো হচ্ছে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার ব্যবহার। এখানে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, তোমরা সেটা ভারতের মানচিত্র দেখবে, দেখার পরে মানচিত্রটা দেখার পরে দেখবে যে ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হচ্ছে। তাহলে ভারতের মানচিত্রটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, লক্ষ্য করে ওখানে দেখবে যে ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে।
আমি বলে দিলাম রাজ্যগুলো বা টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। তো কোন কোন রাজ্যগুলোর উপর দিয়ে প্রবাহিত হয়েছে এটা তোমরা নিজেরা ফাইন্ড আউট করবে, যদি না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তরটা বলে দেবো। তাহলে এটা আমরা পেলাম। এছাড়া সুমেরু বৃত্তরেখা আর কুমেরু বৃত্তরেখা আছে। যে সুমেরু বৃত্তরেখা উত্তর গোলার্ধে 66 ডিগ্রি উত্তর অক্ষাংশ এটা, আর কুমেরু বৃত্তরেখা দক্ষিণ গোলার্ধ অর্থাৎ 66 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ মধ্যে পড়ছে। তাহলে এখানে আমরা মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপের অবস্থান সম্পর্কে এটা জানতে পারি, তাহলে এটা জানা দরকার। আর সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত নিম্নচাপ থাকার জন্য এখানে নাতিশীতোষ্ণ আবহাওয়া দেখতে পাওয়া যায়, এটা আমাদেরকে জেনে রাখা দরকার। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ 5টি অক্ষরেখা সম্পর্কে জানলাম, প্রত্যেকটা অক্ষরেখার অক্ষাংশের মান জানলাম এবং প্রত্যেকটা অক্ষরেখার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা এখানে জানবো তাপমণ্ডল সম্পর্কে। তাপমণ্ডল, তাপমণ্ডল। তাহলে আমরা যে অক্ষরেখা এবং অক্ষাংশ সম্পর্কে জানলাম, এই অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে কয়েকটি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে, সেটা আমাদের এবার জেনে নেওয়া দরকার। এটা একটা 5 মার্কের কোশ্চেন, যে চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডলগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। তো আমাদের পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে জানা দরকার। তো আমরা জানি যে পৃথিবী সূর্যকে একটা উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করে, আর পৃথিবীর এই যে অক্ষ তার মেরু রেখার সাথে, এই মেরু রেখার সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। কত ডিগ্রি? 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। তির্যকভাবে হেলে থাকার জন্য পৃথিবীর পুরো অংশে সারা বছর একই ধরনের সূর্যরশ্মি পতিত হয় না, বিভিন্নভাবে বিভিন্ন কোণে সূর্যরশ্মি পতিত হয়। আর এই সূর্যরশ্মির পতন কোণের জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের তাপমণ্ডলের সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে জানা দরকার। তাহলে তাপমাত্রার তারতম্য অনুসারে পৃথিবীর তাপমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা হয়। তাহলে এক নম্বর আমাদের জানা দরকার এখানে হচ্ছে উষ্ণমণ্ডল, উষ্ণমণ্ডল এটা একটা। 2 নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল। আর একটা হচ্ছে হিমমণ্ডল। তাহলে এখানে আমরা পৃথিবীর 3টা তাপমণ্ডল পেলাম। এবার 3টা তাপমণ্ডল সম্পর্কে আমাদেরকে একটু একটু করে জেনে নেওয়া দরকার। তাহলে আমরা জানি যে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পনা করা হয়েছে নিরক্ষরেখা। আর এই নিরক্ষরেখা পৃথিবীর মাঝখানে অবস্থান করায় সূর্য থেকে পতন কোণ সূর্যরশ্মি একেবারে লম্বভাবে নিরক্ষীয় অঞ্চলে পড়ে। অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত স্থানে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে, যার জন্য সূর্যরশ্মির পতন কোণের পরিমাণটা বেশি এখানে, এবং এই স্থানটাতে তাপমাত্রা খুব বেশি, উষ্ণতা খুব বেশি থাকার জন্য এই নিরক্ষীয় অঞ্চলটাকে, এই অঞ্চলটিকে বলা হয় উষ্ণমণ্ডল। তাহলে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা সারা বছর বেশি থাকে এবং সূর্যরশ্মি এখানে পতন কোণ লম্বাভাবে পড়ে, যার জন্য এই স্থানে উষ্ণতা খুব বেশি এবং এই জায়গাতে উষ্ণমণ্ডলের সৃষ্টি হয়েছে। তাহলে এটা একটা আমরা জানলাম। তারপরে আছে নাতিশীতোষ্ণ মণ্ডল সম্পর্কে। তাহলে এই যে দেখতে পাবে তোমরা এখানে তোমার কর্কট ক্রান্তি থেকে শুরু করে, কর্কট ক্রান্তি অঞ্চল থেকে শুরু করে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে শুরু করে 66 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চল, আর 23.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে 66 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এখানে সূর্যরশ্মির পতন কোণের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে, তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে, যার জন্য এই স্থানে সূর্যের আলো কম পরিমাণে যায়। সূর্যের আলো খুব বেশি পরিমাণে নিরক্ষীয় অঞ্চলের তুলনায়, উষ্ণমণ্ডলের তুলনায় যায় না, যার জন্য এখানে উষ্ণতার পরিমাণটা কম, এবং উষ্ণতার পরিমাণ কম থাকায় সারা বছর নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ না শীত না ঠান্ডা, খুব বেশি ঠান্ডাও না আর খুব বেশি গরমও না, মাঝারি আবহাওয়া বিরাজ করে, যার জন্য এই অঞ্চলটাকে নাতিশীতোষ্ণ জলবায়ু বা নাতিশীতোষ্ণ মণ্ডলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার অক্ষাংশ হচ্ছে 23.5 ডিগ্রি থেকে শুরু করে 66.5 ডিগ্রি
উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে পড়ছে এটা। আর পৃথিবীর উভয় গোলার্ধ অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ 66.5 ডিগ্রি থেকে শুরু করে 66.5 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি উত্তর গোলার্ধ আর 66.5 ডিগ্রি অর্থাৎ এখান থেকে শুরু করে 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধের মধ্যে সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ খুবই বেড়ে যায়। বছরের 6 মাসে এই সূর্যের আলো পাই দিন থাকে এবং 6 মাস রাত থাকে। অতিরিক্ত পতন কোণ বেড়ে যায়, যার জন্য এখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না। তাপমাত্রা খুবই কম থাকে, অনেক সময় মাইনাসের নিচে নেমে যায়। তো এই হিমশীতল আবহাওয়ার জন্য এই উভয় গোলার্ধে পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ অর্থাৎ 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত উত্তর এবং দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা প্রচুর কম থাকবে, যার জন্য এই অংশটা হিমমণ্ডলে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে জানলাম পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে। অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উষ্ণমণ্ডল, যার মান 0 ডিগ্রি থেকে শুরু করে 23.5 ডিগ্রি পর্যন্ত উত্তর দক্ষিণ গোলার্ধে এটা। আর নাতিশীতোষ্ণ মণ্ডল 23.5 ডিগ্রি থেকে শুরু করে 66 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধ পর্যন্ত বিস্তার লাভ করেছে। এখানে আবহাওয়া এবং উত্তাপ মাঝারি ধরনের হয়ে থাকে। হিমমণ্ডল 66 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি এবং উত্তর এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে এটা বিস্তার লাভ করেছে। তাহলে আমরা এখানে পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে জানলাম। তো আজকের আলোচনার বিষয় এটাই, আমরা অনেক কিছু এখানে জানলাম। তোমরা ভালো করে দেখবে ভিডিওটা, কোথাও সমস্যা হলে কমেন্ট করবে অবশ্যই, আর পজ করে দেখে নেবে। আর আমি যে আজকে বুঝালাম অক্ষাংশ কি জিনিস, অক্ষাংশের ধারণা সম্পর্কে, অক্ষাংশের কেন আমরা অক্ষাংশ নির্ণয় করব, পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে, অক্ষাংশ নির্ণয় করার বিভিন্ন যন্ত্র, অক্ষরেখা সম্পর্কে, অক্ষাংশ কাকে বলে ইত্যাদি, এগুলো তোমরা সব দেখে নেবে, বাড়িতে একটু নোট ডাউন করে রাখবে। আমি তোমাদেরকে কোশ্চেনগুলো পরবর্তীতে টেলিগ্রামের মাধ্যমে পোস্ট করে দেবো, কোশ্চেনগুলো লিখে নেবে। এরপরে আলোচনা হবে দ্রাঘিমা সম্পর্কে। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত।